ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। অপরিচিতা অর্ধাঙ্গিনী হৃদিতা চৌধুরী পর্ব ৩। আই এম নট ইন্টারেস্টেড ইন হার। কথাটা ছুঁড়ে দিয়েই সৌহার্দ্য আবার স্টাডি ফাইলের পাতায় ডুবে গেল। কালো কালির কলমটা ওর আঙুলে ঘুরছে, চোখ আটকে আছে হার্টের জটিল ভ্যাকুয়াল ডায়াগ্রামে। ভাইয়ের গলায় বরফ ঠান্ডা নির্লিপ্ততা শুনে আরবান ঢোক গিলল। ও সৌহার্দ্যকে চেনে, একবার না বলে দুনিয়া উল্টে গেলেও সিদ্ধান্ত পাল্টায় না মানুষটার। তাই আর একটা শব্দ না বাড়িয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। দরজা ক্লিক করে বন্ধ হতেই সৌহার্দ্য 1 সেকেন্ডের জন্য মাথা তুলল। দরজার ওপাশে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর আবার ঝুঁকে পড়লো ফাইলের ওপরে। আজ রাতে একটা ইমার্জেন্সি ওটি, রোগীর হার্টের মেইন আর্টারি ফেটে যাচ্ছে। একটা ভুল মানেই সব শেষ। কলমের খসখসে শব্দটাই এখন ঘরের একমাত্র আওয়াজ। অন্যদিকে কলেজের বারান্দায় ক্লাস শেষ হতেই বন্ধুদের আড্ডায় মেতেছে রীতি, সুমি, সায়েম আর পৃথা। সৌন্দর্যে সৌহার্দ্যের ক্লাস না আসায় যেন হাঁপ ছেড়ে বাঁচল সবাই। সুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচা গেল। ওই খাটাস প্রফেসরটা ক্লাস ছিল না আজ। সায়েম চশমাটা নাকের ওপর ঠেলে ফোড়ন কাটল। আমার মনে হয় বেটা রোজ বউয়ের সাথে ঝগড়া করে আসে, তাই মেজাজটা সবসময় তেতো। পৃথা আর সুমি হেসে গড়াগড়ি খায়। রিদি চুপ, ওর ঠোঁটে হাসি নেই। সৌহার্দ্যের নাম শুনলে বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। বলার মতো কিছু নেই, কি বা থাকতে পারে নামমাত্র স্বামী তার, সেটাও হয়তো আর কিছুদিন। পৃথা হঠাৎ গলা নামিয়ে একটু লজ্জা পেয়ে বলল, আরে না, ব্যাটা একদম পিওর সিঙ্গেল। তিনি তিন জোড়া চোখ একসাথে পৃথার দিকে। পৃথা থতমত খেয়ে আমতা করলো, আরে ওভাবে তাকাচ্ছিস কেন? ব্যাটা যা হ্যান্ডসাম। প্রথম দিন একটু ক্রাশ খেয়েছিলাম, তাই উইকিপিডিয়ায় চেক করেছিলাম আর কি। উইকিপিডিয়া শব্দটা কানে যেতেই হৃদির কানে ছুরির মতো বিঁধল। বুকের ভেতরটা ভার হয়ে এলো। মনে মনে বলল, কেন কষ্ট পাচ্ছি আমি? এই লোক তো আমাকে চায় না। না চাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়াটা কি নিয়ম? বলেই একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। ওর ভাবনার মাঝে সুমি হৃদির পিঠে আলতো চাপড় দিল। কোথায় হারিয়ে গেলি? চল ফুচকা খাবো। হাত ধরে টানতে টানতে নেমে গেল। কলেজ গেটের সামনে তেঁতুল গোলার টক ঝাঝালো গন্ধ। প্লাস্টিকের টুলে বসে 4 জন ফুচকা মুখে পড়তে পড়তে গল্প মশগুল। হঠাৎ পেছন থেকে বজ্রের মতো গমগমে কণ্ঠ, হে ইউ 4 চোখ, কাম হেয়ার। 4 জন চমকে ঘাড় ঘোরালো। রোদের ঝলসানো আলোয় সৌহার্দ্য দাঁড়িয়ে, কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট ইন করা, হাতটা কোনোই পর্যন্ত গোটানো, চোখে কালো সানগ্লাস, এক হাত প্যান্টের পকেটে। ফর্সা মুখটা ঘামে চিকচিক করছে, শক্ত চোয়াল, মোলায়েম গলা শুকিয়ে গেল। আমাকে স্যার? সৌহার্দ্য ভ্রু কুঁচকে বিরক্তে ঝাঁঝালো, ইয়েস। তুমি ছাড়া এখানে 4 চোখ আর কেউ আছে? হৃদি নাক মুখ কুঁচকে মুখ ঘুরিয়ে নিল, মানে বিড়বিড় করলো, বেয়াদব অহংকারীর লোক, মানুষের নাম ধরে ডাকলে তার জাত চলে যায় নাকি? সাইম আমতা করে এগিয়ে গেল, কিছু বলবেন স্যার? তা তো কিছু না বললে তোমার সুন্দর চেহারা দেখার জন্য ডেকেছি। সৌহার্দ্যর গলায় খোঁচা, তারপর একটা মোটা ফাইল সাইমের দিকে বাড়িয়ে দিল, এটা নাও। অফিস রুমে ডক্টর সুজন হায়দার আছে, ওকে দিবে। বলবে সৌহার্দ্য ছাড় পাঠিয়েছে। গো অ্যাহেড। সাইম দৌড়ে দিতেই সৌহার্দ্য চোখ গেল হৃদির ওপর। ঠোঁটে লেগে থাকা তেঁতুল দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল। হিউ পোচানাক, এসব খাচ্ছ কেন? আনহেলদি ফুড পয়জনিং হবে। হৃদির মাথায় আগুন জ্বলে উঠল। তেরে গিয়ে বলল, আপনার সমস্যা কি? আমি কি খাবো সেটা আপনি ঠিক করে দিবেন নাকি? হেই রুড গার্ল, হ্যাভেন্ট ইউ লার্নড এনিথিং এক্সেপ্ট অ্যাগ্রুইং ব্যাক?
সৌহার্দ্যর গলাও চড়ে গেল। হৃদি পাল্টে কিছু বলতে যাবে তার আগেই সৌহার্দ্য একবার ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে বলল, স্টুপিড বলে হনহন করে হেঁটে চলে গেল। কালো শার্টের পিঠটা রোদে জ্বলছিল। সৌহার্দ্য মিলিয়ে যেতেই রীতি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, ইংরেজের বাচ্চা, ঘরের বউয়ের খবর নেই, বাইরে মেয়েদের নিয়ে চুলকানি, লুচ্চা ডাক্তার। সুমি হৃদির পিঠে হাত রাখলো। হৃদি, এই ডাক্তার তোর পেছনে পড়ে আছে কেন রে? পৃথা আঙুল দাঁত ঠেকিয়ে বলল, আসলেই তো, আমাদের কিছু বললো না, অথচ তোকেই কেন বললো? ডাল মে কুছ কালা হ্যায়। হৃদি এদের ভাবনার মাঝে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলল, তোরা ভাবতে থাক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম ভাই। আর পেছনে না দেখিয়ে হাঁটা দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হৃদি যখন বাড়ি ঢুকলো পুরো বাড়ি নিঝুম। সবাই খেয়ে দিয়ে হয়তো ঘুম দিয়েছে। হৃদি পা টিপে টিপে হাঁটলো। ছোট মার সামনে পড়তে চায় না, সামনে পড়লে মহিলা ভাঙা রেকর্ডটার চালক হয়ে যাবে। ঘরে ঢুকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় গা এলিয়ে দিতেই লেগে আসছিল। এমন সময় হঠাৎ দরজায় টোকা। অন্যটা কোনো মতে গায়ে জড়িয়ে দরজা খুলতেই দেখলো শাশুড়ি সায়েদা চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে, চোখে দুশ্চিন্তার ছায়া। আসুন আম্মা। হৃদি মৃদু হাসল। শাহেদা চৌধুরী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত দেরি হলো কেন আম্মা? টেনশন হচ্ছিল, ফোনও বন্ধ, কোথায় ছিলি? হৃদি শাহেদা চৌধুরীকে জড়িয়ে ধরল। ওনার উদ্বিগ্ন চেহারা দেখে একটু হেসে বলল, আম্মু, সুমিদের সাথে ছিলাম। চল খেয়ে নিবি, সারাদিন কাজ আর পড়া, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয় না? শাহেদা চৌধুরী গলায় অভিমান মিশিয়ে বলল, সত্যি আম্মু, খিদে নেই, ফুচকা চটপটি খেয়েছি। শাহেদা চৌধুরী আর কথা না বাড়িয়ে হৃদির মাথাটা নিজের কোলে টেনে নিলেন। চুলে বিড়ি কাটতে কাটতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবুর সাথে কথা হয়নি? হৃদি নাক মুখ কুঁচকে ফেলল। মনে মনে বলল, বুইরা একটা পেকে ঝুনা হয়ে গেছে, সে কিনা বাবু। মনের কথা মনে চেপেই শান্ত গলায় বলল, থাক না আম্মু ওসব কথা, উনি যখন আমাকে চান না, জোর করে কি হবে? জোর করে কি আর সংসার হয়? শাহেদা চৌধুরী আর কিছু বললেন না। কী বা বলবে? নিজের ছেলেরকে তিনি চেনেন। দুনিয়া উল্টে গেলেও নিজের সিদ্ধান্ত থেকে সরবে না। নিজের মেয়ে নেই, হৃদিকে পেয়ে মেয়ের অভাব পূরণ হয়েছে, কিন্তু মেয়েটাকে একটু সুখ শান্তি দিতে পারছেন না। শেষ পর্যন্ত মেয়েটাকে নিজের কাছে রাখতে পারবে কি না এই ভয়ে থাকেন তিনি। জায়ের মনও বোঝেন, অনেক কিছু চোখেও দেখেন, না দেখার ভান করে থাকেন। কি করার আছে, যৌথ পরিবারে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়, না হলে ভাঙন ধরে। রাত দুটো, দেয়াল খড়ি কাটা টিকটিক করছে। দিদি সোফায় বসে ঢুলছে। আরবান বলে গেছে সৌহার্দের ইমার্জেন্সি ওটি আছে, ফিরতে দেরি হবে। ডুপ্লিকেট চাবিও নিতে ভুলে গেছে। ফোন করে বলে দিচ্ছে কেউ যেন জেগে থাকে। চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিতেই কলিং বেলের শব্দ। ধরফড় করে অন্যটা মাথায় টেনে দরজা খুলল হৃদি। সামনের সৌহার্দ্য, এলোমেলো চুল, চোখ দুটো লাল রক্ত জবার মতো, কালো শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এক হাতে অ্যাফ্রন, অন্য হাতে ফোনে কারোর সাথে রাগী গলায় কথা বলছে। হৃদির দিকে এক পলক তাকিয়ে পাশ কেটে ভেতরে ঢুকে সোফায় গা এলিয়ে দিল। অ্যাফ্রনটা ছুঁড়ে ফেললো পাশে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। হৃদি রান্নাঘর দিকে পা বাড়াতেই ভেসে এলো সৌহার্দের শান্ত গম্ভীর কণ্ঠস্বর, হেই মিউট, 1.5 ব্যাটারি, 1 গ্লাস পানি দাও ফাস্ট। হৃদির রাগ উঠলেও মানুষটার ক্লান্ত মুখটা দেখে রাগ গিলে ফেলল। ফ্রিজ থেকে বরফ ঠান্ডা পানি ঢেলে গ্লাসটা সেন্টার টেবিলে রাখলো। সৌহার্দ্য ভ্রু কুচকে তাকালো। হৃদি চলে যেতে নিতেই পেছন থেকে ভেসে আসলো ঠান্ডা গলার স্বর, এ বাড়ির সবার সম্পর্কে জানো? হৃদি বুঝলো না হঠাৎ এমন প্রশ্ন কেন, তবুও মাথা উপর নিচে নাড়ল। সৌহার্দ্য সোজা হয়ে বসলো, গলা খাকারি দিয়ে বলল, এবারে মেজো ছেলে মানে সৌহার্দ্য চৌধুরীর বউকে চেনো? হৃদি ভাবা জায়গা খেয়ে গেল। নিজের সম্পর্কে নিজেকেই জিজ্ঞাসা করছে লোকটা। কৌতূহল চেপে রাখতে পারল না, দ্রুত ওপর নিচে মাথা নাড়ল। মানে? হ্যাঁ চিনি। সৌহার্দ্য কিছুক্ষণ ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল, তারপর ধীরে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো, নাম কি ওটার? হৃদির ভেতরটা তেতো হয়ে গেল। নিজের বউয়ের নামটা পর্যন্ত জানে না যে লোক। মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইলো, বেয়াদব হাওয়াইত্তার লোক, নিজের বউয়ের নাম জানিস না?
ওই মোটা মাথা নিয়ে তোকে কে ডাক্তার বানালো? নিজেই নিজের মনের কথাটা গেলে নিল। সৌহার্দ্য এতক্ষণ ধরে উত্তরে আসায় ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়েছিল। হঠাৎ কিছু মনে পড়তেই ধমকে উঠল, দেড়বাটারি মিউট, গো অ্যাওয়ে ফ্রম মাই সাইড। বজ্রের মতো ধমকে হৃদি কেঁপে উঠল। রাগে দুঃখে বিড়বিড় করে বলল, হাওয়াইটা বেটা, জীবনে বউয়ের ভালোবাসা পাবি না। কাছে গেলে জায়গা মতো লাথি খাবি বেয়াদব লোক একটা। বলেই ধূপধাপ পা ফেলে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। সৌহার্দ্য হৃদির যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনেই বিড়বিড় করলো, এটা রিয়েল মিউট তো? চলবে। অপরিচিতা অর্ধাঙ্গিনী পর্ব 4। হৃদিতা চৌধুরী। সকালের মিষ্টি রোদের আভা জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছে। সাথে যোগ হয়েছে পাখির কিচিরমিচির অপূর্ব এক সুর। এই স্নিগ্ধ আলোয় আর কোলাহলে হৃদির ঘুমের ঘোরটা একটু হালকা হলো। আধবোজা চোখে হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা টেনে নিল সে। স্ক্রিনের দিকে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ে গেল। 7টা বেজে গেছে। ধুর, নামাজটাও মিস হয়ে গেল। রাতে দেরি করে ঘুমানোর মাসুল যে এভাবে গুনতে হবে তাকে জানতো। বিছানা ছেড়ে তাড়াহুড়ো করে ওঠে। শরীরে ওড়নাটা কোনো মতে জড়িয়ে হৃদি রান্নাঘরের দিকে পা বাড়ালো। বুকটা ধকপক করছে। রিমা চৌধুরীকে এখন কি বলবে ভাবতেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। রান্নাঘরে পা রাখতে মশলার ঝাঁঝালো গন্ধে চারপাশটা ভরে গেছে। সাথে একাগ্র মনে মাংস কষাচ্ছে। পাশের পিঁড়িতে বসে আছে আমেনা, এবারের কাজের খেলা, যে এতদিন গ্রামে ছিল। পরম মমতায় মশলা বাড়ছে। আর রিমা চৌধুরী নিপুণ হাতে আমিনাকে বুঝিয়ে দিচ্ছেন দুপুরের মেনুর খুঁটিনাটি। দিদি রান্নাঘরে দরজাতে এসে জড়সড় হয়ে দাঁড়ালো। অপরাধীর মতো হাজ কচলাতে কচলাতে আমতামতা করে বলল, রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিল তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ছোট মা। দিদি ভেবেছিল হয়তো বরাবরের মতো বকাঝকা শুনতে হবে, কিন্তু রিমা চৌধুরী তাকে অবাক করে দিয়ে একটু একটু বিরক্তির স্বরে বলল, কলেজে যাওয়ার আগে দুপুরের রান্নাটা যেন সেরে যাস। কথাটুকু বলেই তিনি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। রিমা চৌধুরী চলে যেতেই পরিবেশটা যেন একটু হালকা হয়ে এলো। সাথী এতক্ষণে চুপচাপ ছিল। এবার সুযোগ বুঝে হৃদির দিকে তাকিয়ে বাঁকা হেসে দুষ্টুমির সুরে বলল, কিরে ননদিনী, আর কতদিন এভাবে ঘুমটাড়ালে রাত জেগে জামাইয়ের সেবা করে যাবে? আরহানের কোনো বোন নেই, তাই হৃদিকে এসে আপন বোনের মতোই আগলে রাখে। সেই সুবাদে সাথীও হৃদিকে ভালোবাসার জায়গা থেকে ননদিনী রাখে। সাথীর মুখে এমন কথা শুনে হৃদি ভেঙচি কেটে বলল, আমার বইয়ে গেছে তোমার ওই বেয়াদব দেবরের সেবা করতে। কথাটা বলে এসে সাথীকে রান্নার সাহায্য করতে যেয়ে বলল, আমাকে দাও ভাবি, বাকিটা আমি করে দিচ্ছি, তুমি বরং টেবিলের খাবার সাজিয়ে দাও। সাথী হেসে বারণ করে দিয়ে বলল, তুই বরং দুপুরের রান্নার বাকি কাজটুকু একটু গুছিয়ে নে, নাস্তা প্রায় শেষ, আমি ওদিকে সাজিয়ে দিচ্ছি। সাথী ডাইনিং টেবিলের কাছে এগিয়ে গেল। বাড়ির বড়রা ততক্ষণে টেবিলে বসে পড়েছে। হৃদি 2 চুলায় রান্না চাপিয়ে দিয়ে আমিনা খালার ওপর নজর রাখার দায়িত্ব সঁপে দিয়ে ডাইনিংয়ের দিকে ছুটল। এত মানুষের খাওয়া দাওয়া সব গুছিয়ে পরিবেশন করতে সাথী একা হিমশিম খাবে। হয়তো বাচ্চারাই এতক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির দিকে থেকে হাসি খুশি গলার আওয়াজ পাওয়া গেল। আরহান তার 2 মেয়েকে 2 পাশে বগল দাবা করে নিয়ে নিচে নামছে। ঠিক তার পিছু পিছু নামছে আরবান। হৃদি পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে গেল এবং আরহানের কোল থেকে জোহাকে আলতো করে নিজের কোলে তুলে নিল। আরহান মুচকি হেসে তোহাকে সাথীর কোলে তুলে দিয়ে নিজে নাস্তার টেবিলে বসলো। সাথী আর হৃদি 2 বাচ্চাকে কোলে নিয়ে সবাইকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। আরহান খুব তাড়াহুড়ো করে খেতে খেতে হৃদি এগিয়ে গিয়ে পাতে মাংস তুলে দিতে বলল, ভাইয়া আস্তে ধীরে খাও তো, এত তাড়াহুড়ো করছো কেন? আরহান খেতে খেতে বলল, বনু আজ জরুরি একটা মিটিং আছে রে, তাড়াতাড়ি যেতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। এদিকে জোহা হৃদির কোল থেকে লাফিয়ে ঝাঁপিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আরহান সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কী করবে, কাজের চাপে বউ বাচ্চাগুলোকে সময় দিতে পারে না। সকালে বের হতে হয় আর 12টায় বাড়ি ফিরতে হয়। এত বড় ব্যবসার পুরোটা তাকে একাই সামলাতে হচ্ছে। 2 ভাই যে পেশা বেছে নিয়েছে
তাতেই তাদের দম ফেলার ফুসরত নেই। তবুও সৌহার্দ্য দেশ পর টুকটাক হেল্প করার চেষ্টা করে। আর আরহান সময় পেলে আড্ডা দিতে ব্যস্ত। ওদের কথাবার্তার মাঝে শারহান চৌধুরীর স্ত্রী তার দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কোথায়? বাড়ি ফিরেছে? শারহান চৌধুরী কিছু বলবে তার আগেই রিদি মিনমিন করে বলল, আব্বু উনি রাতে দেরি করে ফিরেছেন, মনে হয় ঘুমোচ্ছেন। শারহান চৌধুরী কিছু বলবেন তার আগেই সিঁড়ির দিকে ধূপধাপ পায়ের শব্দে সবার চোখ সেদিকে ঘুরে গেল। সৌহার্দ্য নামছে, ঘুম ঘুম চোখ তার, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট, ফোনে কিছু টাইপ করছে, মুখটা পাথরের মতো গম্ভীর। হৃদি এক পলক তাকাতেই দ্রুত মাথার ঘুমটা টেনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এই লোকের আশেপাশে থাকলে বুকের ভেতর কেমন তোলপাড় করে। সৌহার্দ্য এসে চেয়ার টেনে বসতেই শারহান চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে আমার কথা আছে। সৌহার্দ্য প্লেটে নাস্তা নিতে নিতে শান্ত গলায় বলল, বলো। শারহান চৌধুরী ছেলের প্রতি ভীষণ বিরক্ত। জন্মের পর থেকে এই ছেলে দুটো মুখটা প্যাঁচার মতো করে রাখে, আর কথার মাঝে রসকস বলতে কিচ্ছু নেই। মাঝে মাঝে তিনি ভাবেন ডাক্তারের কথা শুনে ছেলের মুখে মধু না দিয়ে চরম ভুল করেছে, যার মাসুল গুনছেন এখন। তিনি নিজেকে স্বাভাবিক করে বললেন, হৃদিতার ব্যাপারে কিছু ভেবেছ? সৌহার্দ্য বাবার দিকে ভ্রু কুচকে তাকিয়ে গমগমে গলে বলল, কে হৃদিতা? আর আমি কি ভাববো ওটার ব্যাপারে? এক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। এই ছেলে নিজের বউয়ের নাম পর্যন্ত জানে না। আদৌ এমন মানুষ আছে যে নিজের বউয়ের নাম জানে না? সৌহার্দ্য শারহান চৌধুরীর রাগে গজগজ করতে করতে বললেন, অসভ্য ছেলে, নিজের বউ হৃদিতা, তোমার বউ, তার কথাই বলছি আমি। সৌহার্দ্য একটু নড়েচড়ে বসে খুব ছোট্ট করে বলল, ও, যেন কারোর নাম মনে পড়ছে মাত্র। ছেলের এমন উদাসীন ছোট শব্দে তিনি আরও রেগে গেলেন। তিরতিরিয়ে বললেন, কি সিদ্ধান্ত নিলে ওর ব্যাপারে? তুমি কি ওকে ডিভোর্স দিতে চাচ্ছ? ডিভোর্স কথাটা কানে যেতে হৃদির বুকটা কেমন কেঁপে উঠল। এতক্ষণে রান্নাঘরে দরজার পাশে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল। না চাইতেও অবদ্ধ চোখ দুটো থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়ের তকমা পেতে হবে ভাবতেই কেমন অজানা কষ্টে বুক চেপে ধরল। এদিকে সৌহার্দ্য নির্বিকার হয়ে খাচ্ছে, যেন বাবার কথাটা তার কান পর্যন্ত পৌঁছয়নি। শারহান চৌধুরী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হনি চেঁচিয়ে বললেন, কি সমস্যা তোমার? কথা কানে যাচ্ছে না? উত্তর দিচ্ছ না কেন? সৌহার্দ্য বিরক্তিতে কপাল কুঁচকে বাবার দিকে এক পলক তাকিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, সেটা সময় হলে দেখা যাবে। আর আমার বউকে নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আমি বুঝে নিব কি করতে হবে ওটাকে। বলেই চলে যেতে নিল, আর চোখে রান্নাঘরের দরজায় দাঁড়ানো হৃদির দিকে। বলেই চলে যেতে নিলে চোখ পড়ল রান্নাঘরের দরজার আড়লে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে। সেদিকে তাকিয়ে চিরচেনা সেই গম্ভীর কণ্ঠে বলল, ইউ দের ব্যাটারি, এক কাপ কফি দিয়ে যাও ছাদে। বলেই কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল। এদিকে সৌহার্দ্যের চোখ অনুসরণ করে তাকাতেই সবার চোখ ছানা পড়া। আরবান খাওয়া মুখে চিবোতে ভুলে গেল। বেচারা হাসতে গিয়েও বাপচাচার ভয়ে কোনো রকমে চেপে গেল। আরহান প্রচুর বিরক্ত হলো। নিজের বউকে এমন অদ্ভুত নামে কে ডাকে? ভাই তার জানা নেই। শারহান চৌধুরী ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। এই ছেলে তার আল্লাহর কাছে অনেক করে চাওয়া রহমতের ফল। বিয়ের পর থেকে শরীরের কিছু জটিলতার কারণে মা হতে পারছিলেন না শাহেদা চৌধুরী। এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। বিয়ের প্রায় 7 বছর পর ছোট ভাই শারহান চৌধুরীর ছেলে আরহাম হওয়ার পর প্রায় 2 বছর পর এই অপ্রত্যাশিতভাবে জানতে পারেন তারা বাবা মা হচ্ছেন। তাই তো এই ছেলে ওনার প্রাণ। বেশি ধমকে কথা বললেও বুকটা কেঁপে ওঠে। তার ফলাফল হিসেবে এত রাগী আর এত জেদি। সবার সামনে এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য হৃদির গাল দুটো টকটকে হয়ে উঠল। লজ্জায় আর দৃষ্টি মাটিতে নেমে গেল। বুকের ভেতরটা কেমন ধকধক করছে, অথচ করার কিছুই নেই। যাকে বলে বেয়াদব লোকের পাল্লায় পড়া। হৃদি যখন ঠিক নেই পরিস্থিতির শিকার। হৃদি এখন সেই
ঠিক সেই পরিস্থিতির শিকার। দীর্ঘশ্বাস চেপে লজ্জা শরম একপাশে সরিয়ে সে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। চুলার উপরে থাকা তরকারিগুলো নামিয়ে দ্রুত হাতে কফির পানি বসালো সে। ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখলো অনেক দেরি হয়ে গেছে। তড়িঘড়ি করে কফিটা বানিয়ে সে আমেনা খালার হাতে ধরিয়ে দিয়ে মিনতি সুরে বলল, খালা প্লিজ তুমি ছাদে নিয়ে গিয়ে ওনাকে কফিটা দিয়ে এসো তো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমি এখন বেরোচ্ছি বলেই কলেজের উদ্দেশ্যে চলে গেল। এদিকে খোলা আকাশের নিচে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সৌহার্দ্য। হাতে ফোন থাকলেও তার চোখ দরজার দিকে, যেন কারো অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর যখন আমেনা খালাকে কফির মুখ হাতে দেখলো, মুহূর্তেই সৌহার্দ্যের চোখ মুখ একরাশ বিরক্ত ফুটে উঠল। হৃদির জায়গায় অন্য কাউকে দেখতে পেয়ে সে ভ্রু কুঁচকে ফেলল। আমেনা খালা ভয়ে ভয়ে মগটা বাড়িয়ে দিতে সৌহার্দ্য তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আপনি কেন? দের ব্যাটারিটা কোথায়? সৌহার্দ্যের এমন রূঢ় আচরণে আমেনা খালা কিছুটা থতমতো খেয়ে বলল। আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, দের ব্যাটারি? কেডা ছোট স্যার? সৌহার্দ্য গম্ভীর মুখে শীতল গলায় জবাব দিল, কেউ না, আপনি যান। কথাটা বলে এসে কফির কাপটা টেনে নিয়ে এক চুমুক দিল। তার দৃষ্টি তখন ছাদের রেলিংয়ের ছাপিয়ে বাড়ির মেইন গেটের দিকে। কফির তিক্ততা আর মনের জটিলতার ভেতরের জটিল অনুভূতি সব মিলিয়ে তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে আছে, যা দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। কলেজের করিডোর দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিল সুমি। হঠাৎ করে সঙ্গে প্রচণ্ড ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে একজোড়া বলিষ্ঠ হাত আলতো করে তাকে টেনে দাঁড় করালো। সুমি চোখ তুলে তাকাতেই সামনে দেখতে পেল এক দীর্ঘদেহী শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। লোকটার চোখের চাহনি যেন সুমিকে গ্রাস করতে চাইছে। সুমির গা শিউরে উঠল বিরক্তিতে। সুমি মুখ কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, জীবনে কোনো মেয়ে মানুষ দেখেননি এভাবে জাউরার মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য ব্যাটা ছেলে একটা। সুজন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। 30 বছর বয়সী যে মানুষটি কোনো নারীর দিকে চোখ ফিরেও তাকায়নি, সে কিনা আজ হাঁটুর বয়সী একটা মেয়ের দিকে ভ্যাবলাকান্তের মতো চেয়েছিল। নিজের ওপরই ভীষণ লজ্জা আর অস্বস্তি ভর করলো তার। কৈফিয়তের স্বরে কিছু বলবে তার আগে সুমি মুখটা ঝামটা দিয়ে হনহন করে চলে গেল। সুজন সুমির দিকে তাকিয়ে পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, কি বেয়াদব মেয়ে রে বাবা। একটু তাকিয়েছি বলে মনে হলো গায়ে ফোসকা পড়ে গেল। ঠিক যেন সৌহার্দ্যের মহিলা ভার্সন, পুরো একটা রাগের ড্রাম। বলে সুজন হায়দার সৌহার্দ্যের সব থেকে কাছের বন্ধু। কলেজ শেষ করে রিদি আজ পাশের এক প্রাইভেট ক্লিনিকে এসেছে। পিরিয়ডের সময় পেটে ব্যথায় তীব্র ব্যথাটা গত 2 মাস ধরে অসহ্য পর্যায়ে পৌঁছেছে। শাহেদা চৌধুরীকে জানাতে ওনার পরামর্শে একজন গাইনি বিশেষজ্ঞের কাছে সিরিয়াল নিয়েছিল সে, কিন্তু ডাক্তারের অপারেশন থাকায় বের হতে সন্দেহ গড়িয়ে গেল। হাসপাতালের থেকে কিছুটা দূরে হেঁটে এসে হৃদি রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। রাস্তাটা বেশ নির্জন। দীর্ঘশ্বাস দাঁড়িয়ে থেকে বিরক্তিতে যখন তুঙ্গে, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে তার সামনে ব্রেক কষল। হৃদি ভয়ে বুকটা ধড়ফড় করে উঠল। মাথা তুলে তাকাতে দেখলো গাড়ির ভেতরে থেকে বিরক্ত মুখে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। হৃদি এক পলক তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। লোকটার মুখটা এমন করে রেখেছে যেন মুখে তিতা করলা গুজে রেখেছে। হৃদি পাশ কাটিয়ে দ্রুত হাঁটা দিতেই সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে ভেসে এলো, হেই সিলি গার্ল, গালিতে ওঠো, রাস্তাটা ভালো নয়, সন্ধ্যা হয়ে গেছে, আমি পৌঁছে দিচ্ছি। সৌহার্দ্যর কণ্ঠে অধিকারবোধের সুর হৃদির শির দ্বারা দিয়ে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল। ঠিক তখনই কিছু মনে পড়তেই রাগে অভিমানে শরীর কাঁপছে তার। বাসায় নিজের স্ত্রী জীবিত না মৃত সেই খবর নেওয়ার প্রয়োজন নেই, অথচ রাস্তাঘাটে অন্য মেয়েদের প্রতি কি অসীম কনসার্ন। কথাটা মাথায় আসতেই হৃদি আর এক মুহূর্ত নিজেকে সামলাতে পারল না। রাগে অভিমানে তাদের দাঁত চেপে বলে বসল, লুচ্চা অসভ্য ডাক্তার, ঘরে বউ রেখে অন্য মেয়ের প্রতি এমন দরদ দেখাতে লজ্জা করে না? হৃদির এমন বিস্ফোরিত আচরণে সৌহার্দ্যের অভিব্যক্তি কোনো পরিবর্তন এলো না, বরং শান্ত গলায় নির্ভীক হয়ে বলল, আমার ঘরে বউ আছে, এটা তুমি জানলে কিভাবে?
হৃদি মুহূর্তেই থমকে গেল। রাগের মাথায় বড় ভুল করে ফেলেছে বুঝতে পেরে ফটাফট করে বলল, না জানার কি আছে, আধবুড়ো একটা লোক, ঘরে বউ থাকা তো স্বাভাবিক, বলে এসে আবার হাঁটা শুরু করলো। এবার সৌহার্দ্য রেগে গিয়ে তাতে দাঁত চেপে বলল, এই মেয়ে, কানে কথা যাচ্ছে না আমার কথা? হৃদি এবার সত্যি ভয় পেয়ে গেল। যে করে হোক এই লোকটার গাড়িতে ওঠা যাবে না। সে কঠোর গলায় বলল, আপনি যদি আমাকে আর একবার বিরক্ত করেন আমি কিন্তু লোক জড়ো করব চিৎকার করে। সৌহার্দ্য কোনো কথা বলল না, শুধু নির্বিকার ভঙ্গিতে একবার তাকালো। হৃদি কিছু বুঝে ওঠার আগে সৌহার্দ্য গাড়ি থেকে নেমে এলো। হৃদির কোনো আপত্তির তোয়াক্কা না করে তার জামার হাতার এক অংশ আলতো করে টেনে ধরে সোজা গাড়ির দিকে নিয়ে চলল। হৃদি কিছু বুঝে ওঠার আগে তাকে গাড়িতে ছুঁড়ে ফেলার মতো করে বসিয়ে দরজা আটকে দিল। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।